সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। আর পেশাজীবী অধিকার পরিষদ এই যে গত বছরের 8ই সেপ্টেম্বর এই রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের আজকের নোবেল বিজয়ী আমাদের যে সরকার প্রধান হয়েছেন ডক্টর ইউনুস স্যার, তাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল যে জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস, ইংরেজি শিরোনাম ছিল, পাশাপাশি বাংলায় ছিল যে বিচারিক হয়রানি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থাৎ আদালতের মাধ্যমে যে বিচারিক হয়রানি হচ্ছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ঘটনাটাকে হাইলাইটস করে এই ঘটনাটার মাধ্যমে বিশ্ববাসীর অ্যাটেনশন ড্র করতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য এক্সাম্পল। দেখো যে তার মতো একজন নোবেল লরিয়েট ব্যক্তিকে যদি এইভাবে হেনস্থা করা হয়, আমজনতা কি অবস্থায় আছে। এবং এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কানেক্ট করেছিলাম। সেই প্রোগ্রামের ঝুঁকিও ছিল যে যারা বক্তব্য দিচ্ছে আয়োজক, সবার কন্টেম্প বা আদালতের মানহানির যে ট্রেন্ড শুরু হয়েছিল তখন সেইখানে যাওয়ার ঝুঁকি ছিল। সেই রকমের একটা পরিস্থিতিতেও পেশাজীবী অধিকার পরিষদ একমাত্র সংগঠন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নিয়ে কলাম লেখা, আপনার কবিতা লেখা, হাততালি দেওয়া, ছবি তোলা, অনেক লোক পাওয়া যাবে, কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল না। অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না। তো আমরা কেন করেছি? আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে? না, আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি, নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে। সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি। এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার, কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি। যেমন আপনার নিশ্চয় মনে আছে রেমান সোবান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন, আমার হুবহু মনে নেই, কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্ক বার্তা। অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই। তো এই ঘটনাটা অনেককে নাড়া দিয়েছিল। তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন, অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই, কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল। যেটা রিয়াজুল ইসলাম রিজু ভাই যেটা বলেছিলেন, আমরা তো অলিখিতভাবে ফ্যাসিবাদ মেনেই নিয়েছিলাম। এই গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার করা ছিল, সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয়। পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তাদের সামনে বলেছিলাম যে একটা মদখোর ডিসি আসছে আমার বাসায়, পরিষ্কারভাবে বলেছিলাম, পুতু করে কোনো কথা বলি নাই। বন্দুকের নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি। এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে 18ই জুলাই, আদালত নির্যাতন কি করেছে যারা ছিল, রিজভি ভাই ছিল, ব্যারিস্টার অসীম ভাই ছিল, নীরব ভাই ছিল, অ্যানি ভাই ছিল, আন্দোলন পার্থ ছিল, তাদের কাছ থেকে শুনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে। কাজে এটা নিজের ঢোল পিটানো না, কিন্তু আমরা বলেছি আমাদের ধীরতা কমাতে পারেনি। এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না, সরকারের পতন ঘন্টা বেজে গেছে, 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে। তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি, এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন
কোর্টের সেই বিচারককে বলেন, সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে, আপনাদেরকে ভুগতে হবে, শাস্তি পেতে হবে, এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে, বিচারককে বলেছিলাম। সেই জন্য আবার রিমান্ডের ওইখানে গিয়ে আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে। তো আমরা কাউকে পরোয়া করি নাই, আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে, কথা বলতে আমরা পরোয়া করব না। এই সরকার, আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাই নাই একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য। আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি ওই আওয়ামী লীগকে নিয়েই সরকার গঠন করেছিলেন, আপনারা জানেন। তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে। এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে। তো আমি 2 বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম। 2 বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন। সেই সময় আমরা বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে। রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে, 1 বছর আগে বলেছিলাম, এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে। কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোককে ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে, এই নাসির স্যার বসে আছেন, অনেকে মাস্টারমাইন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে। এই আমাদের শিক্ষক, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই ছবি ফেসবুকে আছে, পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে, চাকরি হারিয়েছেন। সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরি বাতিল করেছিলেন। এখন পর্যন্ত বোধহয় আদালতের লড়াই ফাইট করেও এই 18 থেকে এই পর্যন্ত চাকরিতে বোধহয় এখনো সময় ঢুকছে, বেতন টেতন ক্লিয়ার হয়নি। তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে। এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে, তার যে ডেডিকেশন, স্রোতের বিপরীতে লড়াই করেছে, আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে, তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল, কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকার পতন করাই দিয়েছে আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো, পরিষ্কার।